এরপর সবাই নিজেদের রুমের দিকে যাচ্ছে। সিমরান পেছন ফিরে ম্যাথিকে দেখছে। তার কেন যেন মেথিকে চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছে না। হয়তো মনের ভুল। এসব ভেবেই রুমে চলে যায় সিমরান। রাত ৯টা। সাইমন দ্বীপের সাথে রিসর্টের বাইরে গেছে কি কাজে। সিমরান সেজেগুজে আয়নার সামনে বসে আছে। সিমরানের মন এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। সে বুঝতে পেরেছে এটা তার ভাগ্যের লিখন, এটাই হওয়ার ছিল। এজন্য সে নিজেও কষ্ট পেয়েছে আর সাইমনকেও কষ্ট দিয়েছে। এই দুদিন সাইমনের থেকে সে অনেক দূরে ছিল। তাই তো আজ একটু সুন্দর করে সেজেছে সিমরান সাইমনের জন্য। নিজেকে আজ সাইমনের কাছে সঁপে দেবে। এসব ভাবছে তখনই সাইমন রুমে আসে। সাথে সাথে সেদিকে তাকায় সিমরান। সিমরানকে দেখে সাইমন আবারও থমকে যায়। যত দেখে ততই যেন আগের চেয়ে সুন্দর লাগে সিমরানকে। সিমরানের নতুন নতুন রূপে নতুন নতুন ভাবে প্রেমে পড়ে সাইমন। এক ধ্যানে তাকিয়ে আছে সিমরানের দিকে। সিমরান মুচকি হেসে সাইমনের কাঁধে দু হাত দিয়ে জড়িয়ে তার দিকে তাকিয়ে বলল। কেমন লাগছে আমায়? সাইমনও সিমরানের কোমরে হাত দিয়ে বলল। তোমাকে সবসময় সুন্দর লাগে ফুল। নতুন নতুন রূপ দেখে আমাকে পাগল করো। এটা কি তুমি ঠিক করো বলো? এর জন্য তোমাকে শাস্তি পাওয়া উচিত। তাহলে দাও না, আজকে আমাকে শাস্তি দাও, আমি সব মেনে নিব শান। সাইমন যেন বুঝতে পেরেছে সিমরানের ইচ্ছে। মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে। এই ভেবে আরো ভালো লাগছে তার ফুলের মন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। সাইমন কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল। না ফুল, তুমি অসুস্থ। আমি এখন কিছু করতে চাই না। তোমার যদি আবার কিছু হয়ে যায়? সিমরান অভিমানী সুরে বলল। আমি তো সম্পূর্ণ সুস্থ শান। এই 2 দিন তোমার থেকে অনেক দূরে ছিলাম, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি। সেই কষ্ট আজ আমি দূর করতে চাই। সিমরানের এত আবদার সাইমন ফেলতে পারছে না। তাছাড়া তার তো ইচ্ছে করছে তার ফুলকে ভালোবাসা ভরিয়ে দিতে। সাইমন সিমরানের কোমর আরো গভীরভাবে চেপে ধরে বলল। তাহলে চলো, এখন তো আমাকে অনেক মেহনত করতে হবে। বলেই কোলে তুলে নেয় সিমরানকে। এতক্ষণ লজ্জা না লাগলেও এবার খুব লজ্জা লাগছে সিমরানের। লজ্জায় মুখ গুজে সাইমনের বুকে। সাইমন সিমরানকে বিছানায় শুইয়ে দেয়। গভীরভাবে চুমু খায় সিমরানের অধরে। ধীরে ধীরে সিমরানের শাড়িটা খুলে ফেলে। নিজের শার্ট খুলেই আবারও হারিয়ে যায় সিমরানের মাঝে। দুদিনের সব কষ্ট আজকে যেন শেষ হবে তাদের। ভালোবাসার অতলে তলিয়ে যায় সাইমন সিমি। সব কষ্ট ধুয়ে মুছে দিচ্ছে সাইমন। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তার ফুলকে। তার ফুল তার এমন ভালোবাসায় পৃথিবীর সব থেকে দামি সুখ অনুভব করছে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজের সাথে দুজনের গোগানের আওয়াজ মিশে যাচ্ছে। পরের দিন সারাদিন সবাই ঘুরছে, অনেক মজা করেছে। এখন সবাই ডিনার করে রুমে চলে গেছে। রাত প্রায় 10টা। তাহি রুমে এসেছে অনেকক্ষণ হয়েছে। জানালা দিয়ে প্রচুর বাতাস রুমে ঢুকছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে তাহির। তাই সে জানালাটা আটকে দিতে যায়। জানালা আটকাতে যাবে তখনই তার চোখে যায় বাইরের দিকে। সাথে সাথে ভ্রু কুঁচকে আসে তাহির। সে দেখতে পাচ্ছে গেটের কাছে সিমরান দাঁড়িয়ে আছে আর এদিক ওদিক তাকাচ্ছে। কি ব্যাপার? সিমরান ওখানে একা কি করছে? সাথে তো ভাইয়াকেও দেখতে পাচ্ছে না। তাহলে কি কোনো সমস্যা হয়েছে সিমির? আমাকে এক্ষুনি তার কাছে যেতে হবে। এসব বলেই কোনো কিছু না ভেবে বাইরে ছুটে বেরিয়ে যায় তাহি। বেরিয়ে সিমি সিমি বলে ডাকছে। তাহির ডাক পেয়ে সিমরান গেটের বাইরে বেরিয়ে যায়। তাহি দাঁড়িয়ে যায়। সিমি ভাবে একা কোথায় যাচ্ছে। তাহির যেন ভয় হচ্ছে। সে ভাবছে সাইমনকে কি জানাবে। পরক্ষণেই মনে হলো না না, ভাইয়াকে ডাকতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে। আমাকেই যেতে হবে সিমির পেছনে। সিমি দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলেই সিমরানের পেছনে দৌড়াচ্ছে তাহি। কিন্তু সিমরান থামছে না। এক সময় অনেক দূরে চলে যায় তারা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে তায়ান। ঘুম আসে না তার। কেমন যেন মনটা অস্বস্তি লাগছে তার। অস্থির লাগছে খুব। মন বলছে খারাপ কিছু হতে চলেছে। তায়ান উঠে বসে পড়ে। তার হঠাৎ এমন লাগছে কেন? তাহির কিছু হয়েছে? এটা ভেবেই ছুটে যায় তাহির রুমে। গিয়ে দেখে তার রুমের দরজা খোলা। ভেতরটা কেমন ধক করে ওঠে তায়ানের। সাথে সাথে রুমে ঢোকে। দেখে রুমে কেউ নেই। বারান্দায় গিয়ে খুঁজে, কিন্তু না, রুমের কোথাও তাহি নেই। ভাবছে তার ফোনে কল করা যাক। ডায়াল করতেই ফোনটা বেজে ওঠে। ড্রেসিং টেবিলের উপরে ফোনটা বাজছে। তার একটা ঢোক গেলে রুম থেকে বেরিয়ে সারা রিসর্টে তাহিকে খোঁজে। রিসর্টের বাইরে বেরিয়ে খোঁজে, কিন্তু না, তাহি নেই। তাইনের দম বন্ধ হয়ে আসছে।
ঘেমে একাকার হয়ে গেছে তায়ান। শানকে সব জানাতে হবে, এই বলে আবারও ছুট লাগায় রিসোয়ার্টে। সাইমনের রুমে এসেই অনবরত কলিং বেল বাজাচ্ছে তায়ান। এভাবে কেউ কলিং বেল বাজাতে দেখে সাইমন সিমি চমকে যায়, দ্রুত উঠে দরজা খুলে দেয়। তায়ান হাঁপাতে হাঁপাতে বলে, শান, তাহি। সাইমন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মানে কি হয়েছে তাহির? তাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শান। সব জায়গায় খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই তাহি। সাইমন চেঁচিয়ে বলল। হোয়াট? এরপর দায়ান সব বলে। সব শুনে সাইমনের যেন মাথা খারাপ হয়ে গেছে। মুহূর্তে বোনের জন্য হয়রান হয়ে যায় সাইমন, দিশেহারা হয়ে যায় যেন। উত্তেজিত হয়ে সাইমন বলল, ফার্স্ট দীপকে বল, আমাদের এখনই বের হতে হবে। বলেই সাইমন বাইরের দিকে ছুট লাগায়। তায়ান দ্বীপের রুমে গিয়ে তাকে সব জানিয়ে দেয়। সিমরান এখনো ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। তাহি কোথায় গেল? ওর কোনো ক্ষতি হলো না তো? আর এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে সিমরানও ছুটে বেরিয়ে যায়। দিশাকে কিছুতেই বোঝাতে পারছে না দীপ, তাদের সাথে দিশাও যাবে। তাই সবাই পাগল হয়ে বেরিয়ে পড়ল তাহির খোঁজে। তাহিরকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছে তারা, কিন্তু তাহির কোনো হদিশ পাচ্ছে না। সবাই এবার চিন্তায় ফেটে পড়ছে। সাইমন আর তায়ানের অবস্থা পাগলের মতো হয়ে গেছে। দিশা এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। সিমরান তাহিকে খুঁজতে খুঁজতে সাইমনদের কাছ থেকে অনেক দূরে চলে আসে। বারবার তাহির নাম ধরে ডাকছে আর হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছছে। তাহিকে কোথাও না পেয়ে আবার সাইমনদের কাছে যেতে নেয়। হঠাৎ দূর থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেল সিমরান। পাজোড়া সাথে সাথে থেমে যায় সিমরানের। পেছন ফিরে শোনার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসে, কিন্তু এখানে বড় বড় পাথর ছাড়া একটা গাছগাছালিও নেই। সিমরানের মনের ভুল ভেবে পা বাড়ায়, কিন্তু এবার আরও স্পষ্ট করে শুনতে পায় সিমরান। সেই আওয়াজ অনুসরণ করে সিমরান সেদিকে পা বাড়ায়। যত এগোচ্ছে আওয়াজ যেন স্পষ্ট শুনতে পাচ্ছে সিমরান। মনে অজানা ভয় ঘিরে ধরে সিমরানের। এগোতে এগোতে একটা বিশাল বড় পাথরের সামনে এসে দাঁড়ায় সিমরান। ব্যাস, সে বুঝে গেছে আওয়াজটা পাথরের পেছন থেকে আসছে। বুকটা কাঁপছে সিমরানের। ধীরে ধীরে পাথরটার পেছনে যায়, গিয়েই দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। সাথে সাথে শান বলে এক গগন বিদারী চিৎকার দেয় সে। সিমরানের চিৎকার পেয়ে লোকগুলো তাহিকে ছেড়ে দেয়। সিমরানের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সিমরান লোকগুলোকে ধরে কষিয়ে চড় মারে, ইচ্ছে মতো কিল ঘুষি দেয়। দুটি লোক যেন সিমরানের সাথে পেরে উঠছে না। সিমরানের এমন চিৎকার শুনে আঁতকে ওঠে সাইমন এবং বাকি সবাই। এবার যেন সবার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সবাই দ্রুত সিমরানের দিকে ছুটে। সিমরান একটা লোককে মারছে আর বলছে, জানোয়ার, এটা কি করতে যাচ্ছিলি তোরা? আজ আমি তোদের শেষ করে ফেলবো। দুনিয়ার সব রাগ যেন সিমরানের সারা বদনে ভর করে। বালির উপরে তাহি বেহুশ হয়ে পড়ে আছে। ঠোঁটে পেটে রক্ত বের হচ্ছে। শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে, কেননা লোকগুলো তাহির গেঞ্জি ছিঁড়ে ফেলেছে। ভাগ্যিস সিমরান সঠিক সময়ে চলে এসেছে, না হলে তাহি আজ শেষ হয়ে যেত। সবাই ছুটে আসে সেখানে। এসে যা দেখতে পায় তাতেই সবাই হতভম্ব হয়ে যায়। তাহিকে এই অবস্থায় দেখে দিশা চিৎকার করে তার কাছে যায়। দিশা কান্না করতে করতে বলে, তাহি, ওঠ তাহি, কি হয়েছে তোর তাহি? দিশা তার বুকের ওড়নাটা দিয়ে তাহির গা ঢেকে ফেলে। তায়ান সাইমন নির্বিকার হয়ে বালিতে বেহুশ হওয়া তাহির দিকে তাকিয়ে আছে। দুজনের কলিজাটা যেন ভেঙে গুড়িয়ে গেছে। মুহূর্তে এক ভয়ানক রূপ ধারণ করে সাইমন। ক্রোধে তার শরীরের প্রতিটা শিরা ফুলে উঠেছে। বাঘের চোখের ন্যায় তার চোখ দুটি ঠিক সেই রকম হয়ে যায়। রাগে ফুঁসতে থাকে, আজ সে সব ধ্বংস করে দেবে। সিমরান লোকটাকে মারছে, তখনই আরেকটা লোক পেছন থেকে সিমরানের চুলের মুঠি ধরতে নিলেই একটা হাত লোকটার হাত ধরে ফেলে। লোকটা চিৎকার দিয়ে ওঠে। লোকটার হাত সাথে সাথে মুচড়ে দেয় সাইমন। সিমরান পেছন ফিরে তাকায়। সাইমনকে দেখে সিমরান ফোপাতে ফোপাতে বলল, শান, লোকগুলো। ব্যাস ফুল, আমি যা বলছি বুঝে গেছি। সিমরান চেঁচিয়ে বলল, শান, লোকগুলোকে যদি আজ তুমি বাঁচিয়ে রাখো তাহলে আমি ভুলে যাব তুমি আমার ভালোবাসা। একটাও যেন বাঁচতে না পারে। সাইমন গায়ের সর্বশক্তি দিয়ে মারছে লোকগুলোকে। তাইন এবার বাঘের মতো গর্জন দিয়ে সেও ছুটে যায় লোকগুলোকে মারতে। দুজনে পিটাচ্ছে। দীপ দাঁত খিচে বলল। সিমরান ছুটে তাহির কাছে যায়। তাহির মুখ ধরে ডাকছে। একটু একটু করে তাহির চোখ মেলে তাকায়।
তাকাতেই খোলা আকাশ দেখে ভয়ে কুঁকড়ে যায় তাহি। চিৎকার দিয়ে উঠে বসে। দিশা উত্তেজিত হয়ে বলল, তাহি দেখ আমরা, ভয় পাস না, তোর কিছু হয়নি। সম্মুখে সিমরান আর দিশাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় তাহি আর অস্পষ্ট সুরে বলে, ওরা ওরা আমাকে ঠিকমতো বলতেও পারছে না তাহি। সিমরান তাহির মুখটা শক্ত করে বলল, দেখ তাহি, আমরা এসে গেছি। একদম না, একদম কোনো ভয় নেই তোর। ওই দেখ, জানোয়ারগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে, দেখ। তাহি সেদিকে তাকায়। এতক্ষণে লোকগুলোকে মারতে মারতে আধমরা করে দিয়েছে সাইমান আর তায়ান, তাও তারা থামছে না, আজ দুটোকে শেষ করেই দেবে। একসময় লোকগুলোর কণ্ঠনালী বন্ধ হয়ে যায়। শেষ অবস্থা তাদের, সামান্যটুকু শ্বাস চলছে। একটু পরেই পরকালে পাড়ি জমাবে লোকগুলোকে ছেড়ে দেয় তারা। সাইমান হাঁপাতে হাঁপাতে দ্বীপের উদ্দেশ্যে বলল, এই দুটির এমন ব্যবস্থা করো যাতে এটা কাকপক্ষীয় এদের নিশানা না পায়। গট ইট? দীপ মাথা উপর নিচ করে বলে দীপ গার্ডদের ফোন করল। তাহি উঠে সাইমনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। সাইমনও বোনের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দেয়। এখনও তার রাগ কমেনি। তাহির এত কান্না দেখে তায়ানের বুকটা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। এই যন্ত্রণাটা শুধু তারাই বুঝবে যারা এর ভালোবাসাকে এমন অবস্থায় দেখবে। সাইমন তাহিকে শান্ত করে। এরপর সবাই রিসর্টের দিকে এগোচ্ছে। সাইমনের রুমে তাহিকে ঘিরে বসে আছে সবাই। সবার মনে অনেক প্রশ্ন। তাহি কেন কাউকে কিছু না বলে বাইরে গেল? তাদের একবারও জানায়নি কেন? লোকগুলো তার নাগাল পেয়েছে কিভাবে? সবাই প্রশ্নসূচক চোখে তাকিয়ে আছে তাহির দিকে। তাহির চোখের পানি মুছে বলা আরম্ভ করে, আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ি, কিন্তু জানালা দিয়ে প্রচুর বাতাস আসছিল, তাই আমি জানালা বন্ধ করতে চাই। তখনই আমার চোখে পড়ে সিমি গেটের সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে সিমিকে দেখে আমার কেমন সন্দেহ হয়, তাই আমি ছুটে বাইরে বেরিয়ে যাই। সিমি কয়েকবার ডাক দেয়, কিন্তু সিমিকে আমি কয়েকবার ডাক দেই, কিন্তু আমি তাকে ডাক দেওয়ার পরেই সে গেটের বাইরে বেরিয়ে যায়। ভেবেছি ভাইয়াকে জানাবো, পরে দেরি হয়ে যাবে ভেবে কিছু জানাইনি। পরে আমিও সিমির পেছনে পেছনে যাই, যত ডাকছি ততই সে চলে যাচ্ছে। একসময় অনেক দূরে চলে যাই, তবে মুহূর্তেই সিমি আমার চোখের আড়াল হয়ে যায়। পাগলের মতো খুঁজতে থাকি সে সিমিকে, কিন্তু না, কোথাও পেলাম না। পেছনে থেকে কেউ বৃষ্টিভাবে বলে ওঠে, কাকে খুঁজছো সুন্দরী? সাথে সাথে আমি সেদিকে তাকাই এবং লোকগুলোর এমন বিশ্রী হাসি দেখে আটকে উঠি। বুঝে যাই এরা আমার ক্ষতি করবে, আর দাঁড়িয়ে না থেকে আমি দৌড়াতে থাকি। লোকগুলো আমার পিছিয়ে দৌড়াচ্ছে। একসময় আমি একটা পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে যাই, আর বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়ে তাহি। তাহির কথায় সবাই ভ্রু কুঁচকে এলো। সিমরান বলল, কিন্তু আমি তো বাইরে যাইনি, তাহলে তুই কাকে দেখেছিস? তাহি চোখের পানি মুছে বলল, হ্যাঁ, সেটা আমি এখন বুঝতে পারছি। আমি দেখেছি হুবহু তোর শাড়ি পরা, না দেখতে পাইনি। জল শক্ত হয়ে এলো সাইমনের। কেউ তাদের আড়ালে অনেক বড় ষড়যন্ত্র করেছে, কিন্তু কে করেছে? বের করতে হবে সাইমনকে। প্রতি পদে পদে তাদের শত্রু। তাই আবারও কাঁদতে কাঁদতে বলল, ওরা আমার বড় ক্ষতিটা না করলেও আমার অনেক জায়গায় খুব বাজেভাবে ছুঁয়ে দিয়েছে। কান্নায় ভেঙে পড়ে তাহি। সাইমন চোখ বন্ধ করে ফেলে। রাগে মাথার রক্ত যেন টক বুগিয়ে চলছে। এদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। তাইনের প্রচুর খারাপ লাগছে। কেমন লাগছে কেবল সেই জানে। তাইন উঠে তাহির সামনে হাঁটু গেড়ে বসে। তাহি চোখের পানি মুছে দিয়ে বলল, সব ভুলে যাও তাহি। ওরা যদি তোমার সেই ক্ষতিটা করতো, তারপরেও আমি তোমাকে মেনে নিতাম, এখনও নেব। তুমি আর ভয় পেও না, এখন থেকে তোমার সুরক্ষার দায়িত্ব আমি নিচ্ছি। কথা দিলাম, নিজের প্রাণ দিয়েও সব সময় সব বিপদ থেকে তোমাকে বাঁচাবো। আই প্রমিস। মুগ্ধ নয়নে তায়ানের দিকে তাকিয়ে আছে তাহি। আবেগপ্রবণ হয়ে তায়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে তাহি। কান্নার বেগ যেন বেড়ে যায়। তায়ান তাহিকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। দীপ মুচকি হেসে বলল, দীপের কথায় তায়ান তাহিকে ছেড়ে বলল, না, আমার জন্য না, ফুলের জন্য। ফুলের জন্য তাহি সুস্থ আছে। সে সঠিক সময় না গেলে কি যে হতো। দিশাও হেসে বলল,
এতে আপনাদের দুজনেরই অবদান আছে ভাইয়া। সবাই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। সাইমন সিমরানের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ ফুল। আমার তো জানা ছিল না আমার ফুল যে ফাইটার গার্ল। সিমরান মুচকি হেসে দিল। সাইমন বলল, তাহির ফুল, তোমরা একসাথে ঘুমাও। তাহির এখন একা থাকা ঠিক না। দীপ সহমত পোষণ করে বলল। এরপর সবাই রুম থেকে বের হয়ে যায়। সাইমন সিমরানের কপালে একটা চুমু দেয়। তাহিকে জড়িয়ে ধরে একটু বুঝিয়ে তায়ানের রুমে চলে যায়। সবাই শুয়ে পড়ে, কিন্তু ঘুম নেই কারো চোখে। সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। খুব ভোরে সিমরানের রুমে প্রবেশ করে কেউ। বিছানায় ঘুমে তলিয়ে আছে সিমরান আর তাহি। রাতে ভালো ঘুম হয়নি, তাই এখন দুজনে ঘুমে কাঁদা। খুব ধীরে ধীরে সেই মানুষটি সিমরানের কাছে যায়। চাদরটা সরিয়ে সিমরানের সিনার ইঞ্জেকশন পুশ করে দেয়। সাথে সাথে ঘুমের মাঝে চোখ মুখ কুঁচকে ফেলে সিমরান। ইঞ্জেকশন পুশ করে সে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। সকাল 7টায় সাইমন সিমরান আর তাহিকে ডাকতে আসে, কারণ তারা আজই কামব্যাক করবে ঢাকায়। গতকালের সেই ভয়াবহ ঘটনায় সবাই আজকেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাইমন দুজনকে ডেকে উঠিয়ে দেয়। সিমরান উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। এরপর তাহি ঢোকে। সাইমন তড়িঘড়ি করে বলল, ফুল সব গুছিয়ে নাও, আমরা একটু পরে বের হব। হ্যাঁ। সিমরান সব জামা কাপড় গোছাচ্ছে। হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছে। সেদিনের মতো শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। খুব জ্বালাপোড়া করছে সারা শরীর। পাগল হয়ে যাচ্ছে যেন সিমরান। চুলগুলো খুব জোরে জোরে টানছে এবং সেকেন্ডের মাথায় শ্বাস ফেলছে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে সাইমন। আয়নায় হঠাৎ সিমরানকে দেখে চমকে যায় সাইমন। মুহূর্তেই পেছন ফিরে সিমরানের দিকে তাকায়। দেখে সিমরান যন্ত্রণায় ছটফট করছে। আবারও দুনিয়া উলট পালট হয়ে যায় সাইমনের। চোখগুলো বড় করে চিৎকার দিয়ে সিমরানের কাছে ছুটে যায়। যেই সিমরান দেয়ালের সাথে মাথা বাড়ি দেবে, তখন সাইমন এসে তাকে আটকিয়ে দেয়। আতঙ্কিত গলায় বলল, ফুল, ফুল, তুই এমন করছো কেন? কি হয়েছে তোমার? সিমরান গায়ের সর্বশক্তি দিয়ে সাইমনকে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে সাইমন দুপা পিছিয়ে যায়। সিমরান চেঁচিয়ে বলল, খবরদার আমার কাছে আসবে না, নাহলে আমি নিজেকে শেষ করে দিব। বলেই ফলের ছুরিটা হাতে নেয় সিমরান। সাইমন যেন এবার শেষ হয়ে যাচ্ছে। ভয় যেন তার শ্বাস চলা বন্ধ করে দিয়েছে। নিজের জায়গায় দাঁড়িয়ে সিমরানকে বলল, ওকে ওকে, তুমি জোরটা রাখো, আমি তোমার কাছে যাব না। না। সিমরান সাইমনের কথা শুনছে না। ছুরিটা হাতে নিয়ে হিংস্র চোখে ছুরির দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সিমরান ছুরিটা যেই না নিজের পেটে ঢুকাতে যাবে, তখনই সাইমন এসে ধরে ফেলে। ওয়াশরুমের দরজার সামনে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে তাহি। সাইমনের চিৎকার শুনে বেরিয়ে আসে সে। এসে এমন মর্মান্তিক দৃশ্য দেখে বরফের ন্যায় জমে আছে তাহি। সাইমনের প্রচুর রাগ হচ্ছে। রাগের মাথায় সিমরানের হাত থেকে ছুরিটা নিয়ে জোরে এক চড় মারে তার গালে। সিমরান ছিটকে পড়ে যায়। তাহি এবার দৌড়ে এলো। সাইমন চেঁচিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? কি করতে যাচ্ছিলে তুমি? কি হয়েছে তোমার? মুহূর্তে সিমরানের নাক মুখ দিয়ে গড়গড়িয়ে রক্ত বের হওয়া শুরু করে। জ্ঞান হারিয়ে ফেলে সিমরান। তা দেখে তাহি জোরে চিৎকার দেয়। সাথে সাথে রুমে প্রবেশ করে তায়ান, দীপ, দিশা। সাইমনের অবস্থা কাহিল হয়ে যায়। মাথা কাজ করা বন্ধ করে দেয়। মনে হচ্ছে তার হৃদয়টা কেউ ছিঁড়ে খাচ্ছে। সবাই চেঁচিয়ে ছুটে যায় সিমরানের দিকে। হাঁটু গেড়ে সবাই ফ্লোরে বসে পড়ে। তায়ান কাঁপাকাঁপি কণ্ঠে বলল, ফুল, বোন আমার, কথা বল ফুল। দিশার মাথা ঘোরাচ্ছে। মনে হচ্ছে জ্ঞান হারাবে। তায়ান ভেঙে পড়েছে। দীপ তায়ানকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। সাইমন দিশেহারা হয়ে যায়। এখনও সে ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। তখনই ম্যাথির কথা মাথায় আসে সাইমনের। সাইমন সবার উদ্দেশ্যে উত্তেজিত হয়ে বলল, তোরা ফুলকে বেডে শুয়ে দে ফাস্ট, আমি এক্ষুনি আসছি। বলেই তড়িঘড়ি করে ছুটে বেরিয়ে যায় সাইমন। তায়ান সিমরানকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। দিশা কান্না করতে করতে বলল, কি হচ্ছে এসব আমাদের সাথে? কেন হচ্ছে? কি দোষ করেছি আমরা? তাহির যেন কান্না আসে। চোখের পানি মনে হয় শেষ হয়ে গেছে। পাথর হয়ে গেছে তাহি। একটু পরে তড়িঘড়ি করে রুমে আসে সাইমন আর ম্যাথি। সিমরানকে দেখে ম্যাথি সেদিকে ছুটে যায়। ও মাই গড, এমনটা কি করে হলো? এত কিছু বলার সময় নেই, তুই এক্ষুনি আমার ফুলকে ঠিক কর। ওকে ওকে, আমি দেখছি, এখনই আসছি। বলেই রুম থেকে বেরিয়ে তড়িৎ গতিতে নিজের ট্রিটমেন্ট করার সব জিনিস নিয়ে আবারও ফিরে আসে।
সবার উদ্দেশ্য বলে সরে যেতে। সবাই সিমরানের কাছ থেকে সরে যায়। ম্যাথি সিমরানের ট্রিটমেন্ট করা শুরু করে। দম বন্ধ হয়ে যাচ্ছে সাইমনের, কলিজাটা চুরচুর হয়ে যাচ্ছে। যেখানে তার ফুলের সামান্য আঘাত সহ্য করতে পারে না, সেখানে এমনটা কি করে সহ্য করছে এই নিয়ে দুবার ম্যাথি সিমরানের শরীরে কিছু ওষুধ মিশিয়ে দেয় ইঞ্জেকশনের মাধ্যমে। সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যায় সিমরানের। ম্যাথি সিমরানের মুখ ভালো করে ক্লিন করে দিল। সাইমনের দিকে তাকিয়ে বলল, ডোন্ট ওয়ারি, এখন আর চিন্তা নেই, ব্লাডিং বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরবে। সাইমন ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কিন্তু এমন হওয়ার কারণ কি, আর এমন অস্বাভাবিক আচরণ কেন করছে সেটা কিছু টেস্ট করলে বুঝে যাবে। তবে এখানে করা সম্ভব না, ঢাকাতে গিয়ে করতে হবে। ওকে, তাহলে আমরা আজকের মধ্যেই সকল টেস্ট করব। ওকে, তাহলে আমি আসি। বলেই রুম থেকে বের হয়ে যায় ম্যাথি। সাইমন শূন্য হয়ে তাকিয়ে আছে বিছানায় পড়ে থাকা সিমরানের উপর। এক পা করে এগিয়ে তার মাথার পাশে বসে পড়ে। কেন তার ফুল এত কষ্ট পাচ্ছে? এত কষ্ট তার ফুল না পেয়ে যদি সে পেত তাহলে খুব ভালো হতো। তার যে সহ্য হচ্ছে না, সবার চোখে পানি চিকচিক করছে। সাইমন দ্বীপের উদ্দেশ্যে বলল, গাড়ি বের কর, আমরা এখনই বের হব। কিন্তু ফুলের যে জ্ঞান ফিরেনি। সাইমন কিছু বলতে যাবে তখনই সিমরানের গোঙানির আওয়াজ শুনে থেমে যায়। সাথে সাথে সিমরানের দিকে তাকায় সবাই। কেমন শ্বাস ফেলছে আর গোঙাচ্ছে। সাইমনের বুকটা ফেটে যাচ্ছে। তার ফুলজি ভেতরে ভেতরে গুমড়ে মরছে। সিমরানের চোখের পাতা নড়ছে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তাকাতেই সবার আগে নজর পড়ে সাইমনের দিকে। সবাই সিমরানের কাছে আসে। দিশা তাহি সিমরানকে ডাকছে। সিমরান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাইমন আদুরি গলায় বলল, ফুল। সাইমনের ডাক পেয়ে সেদিকে তাকায় সিমরান, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তায়ান সিমরানের এক হাত ধরে বলল, ফুল কথা বল ফুল। তবুও সিমরান কিছু বলছে না। তাহি ঢোক গিলে বলল, সিমি, সিমি এমন করে কি দেখছে? ও কথা বলছে না কেন? দীপ সবাইকে আশ্বাস দিয়ে বলল। দীপের কথাই সবাই আর না ভেবে বেরিয়ে পড়ে। দীপ গাড়ি নিয়ে আসে। এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। ঢাকায় ফিরতে ফিরতে সবার দুপুর হয়ে যায়। দীপ দিশা নিজেদের বাড়িতে চলে যায়। তায়ান তাহসিদ বাড়িতে যায়। বাড়ির কাউকে সিমরানের বিষয়ে জানায়নি তারা। সবাই ক্লান্ত, তাই তারা রুমে গিয়ে খানিকক্ষণ রেস্ট করে। সাইমন ভাবছে কালকে সিমরানের সব টেস্ট করাবে। আজকে যেহেতু সিমরান অসুস্থ, তাই আজকে বের হবে না। সন্ধ্যায় আবারও সিমরান অস্বাভাবিক আচরণ করছে। সকালের মতো আবারও তার অবস্থা খারাপ হয়ে যায়। নাক মুখ দিয়ে রক্ত ঝরা আরম্ভ করে। বাড়ির সবার অবস্থা খারাপ হয়ে যায়। সাইমন পাগল হয়ে সিমরানকে নিয়ে বেরিয়ে যায় হসপিটালে। সাথে যায় তায়ান। সবাই চিন্তায় ফেটে যাচ্ছে। হসপিটালের বেডে সিমরানকে শুইয়ে দেয় সাইমন। ম্যাথি আবারও সিমরানের ট্রিটমেন্ট শুরু করে এবং যা যা টেস্ট করার দরকার সব করে নিয়েছে। বাইরে দেয়ালের সাথে হাত ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে সাইমন। চোখ জ্বালা করছে। মেয়ে হলে এতক্ষণে কান্নায় সাগর হয়ে যেত। এলোমেলো হয়ে গেছে যেন সে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ সাইমনের। তায়ান এসে সাইমনের কাঁধে হাত রাখে। সাইমন আগের মতোই নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। তায়ান বলছে, শান, এইভাবে ভেঙে পড়লে চলবে না। এইভাবে ভেঙে পড়লে আমরা ফুলকে ঠিক করব কি করে? আমাদের শক্ত থাকতে হবে, নিজেদের আগে ঠিক রাখতে হবে। সাইমন নীরবে সব শুনছে। কোনো কথা বলতে যেন তার ইচ্ছে করছে না। তখনই ছুটে আসে দীপ। হাঁপাতে হাঁপাতে বলে। তায়ান একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো না দীপ, আগের চেয়ে আরও খারাপ হয়ে গেছে। দীপ কিছু বলল না। তারও যে খুব খারাপ লাগছে। তার প্রাণপ্রিয় বন্ধুদের কি হাল হয়েছে। একটা শেফ এসে ওদের জানায় ম্যাথি ওদের ডাকছে। তিনজনে ম্যাথির ক্যাবিনে চলে যায়। সাইমন গম্ভীর কণ্ঠে বলল, টেস্ট করিয়েছিস? ম্যাথি একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, রিপোর্ট ভালো না। মুহূর্তেই শরীর কাঁপা শুরু হয়ে যায় সাইমনের। তায়ান বলল, বল ম্যাথি, কি সমস্যা হয়েছে আমাদের ফুলের? দেখ, তোরা কেউ ভেঙে পড়িস না। আসলে ফুলের ডায়াবেটিস নামক একটি রোগ হয়েছে। সাইমন ভ্রু কুঁচকে বলল, মানে এমন কোনো রোগের নাম তো কখনো শুনিনি। হ্যাঁ, এই রোগটা খুব কম মানুষের হয়, যার কারণে রোগটা সম্বন্ধে কারো কোনো ধারণা নেই। এটি একটি মারাত্মক রোগ। হঠাৎ করেই যে কারো এই রোগ দেখা দিতে পারে।
এই রোগের কারণে শরীরে প্রভাব হচ্ছে হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায়, ব্রেনে এফেক্ট পড়ে। আর তোরা তো জানিস হৃৎপিণ্ডের সাথে মানব জীবনে বেঁচে থাকা সকল বস্তুর সাথে কানেক্টেড, যার ফলে সিমরানের নাক মুখ দিয়ে রক্ত ঝরে এবং এর যন্ত্রণা তীব্র, যে কারণে ফুল অসম্ভব আচরণ করে। ম্যাথির কথা মন দিয়ে শুনছে সবাই। সাইমনের কেমন এগুলো অযৌক্তিক মনে হচ্ছে। সাইমন ম্যাথির দিকে তাকিয়ে বলল, তাহলে এখন ট্রিটমেন্ট কি? সান, এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। সাথে সাথে সাইমন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় এবং চেঁচিয়ে বলে, মানে ট্রিটমেন্ট নেই মানে কি? রোগ যখন আছে তাহলে নিশ্চয়ই অবশ্যই তার ট্রিটমেন্ট থাকবে। ঠিক আছে, আমি ফুলকে কালই লন্ডনে নিয়ে ট্রিটমেন্ট করাবো। ম্যাথি হালকা চিৎকার দিয়ে বলল। না। সবাই ভ্রু কুঁচকে তাকায় ম্যাথির দিকে। ম্যাথি সাইমনকে বলল, শোন শান, আমি একজন ডক্টর, আমার কথা শোন। তুই যদি ফুলকে লন্ডনে নিয়ে যাস তাহলে এর প্রভাব বাড়বে, কেননা এই রোগীর চিকিৎসা করা মুশকিল। তবে হ্যাঁ, ঘরোয়াভাবে এর চিকিৎসা করা যায়। এই ট্রিটমেন্ট না থাকলেও এর ওষুধ আছে। এই ওষুধগুলো একটু বেশি হাই লেভেলের, এগুলো মিশিয়ে শরীরে ঢুকাতে হয়। জানি না কতটুকু কার্যকর হবে, তবে আমার সাধ্যমতো চেষ্টা করব। এখন ফুলকে নিয়ে যা, আমি কাল থেকে ওর হোম ট্রিটমেন্ট শুরু করব। ম্যাথির কথা সবাই বিশ্বাস করে নেয়। ম্যাথি ঠিকই বলেছে, সে একজন ডক্টর, সে সব বুঝবে। তাই সাইমন ট্রিটমেন্ট করাতে রাজি হয়ে যায়। এরপর সিমরানকে নিয়ে বাড়িতে চলে যায়। ইস্তিফা শেখ মেয়ের এমন খবর শুনিয়ে ছুটে আসে, প্রচুর কান্নাকাটি করে, ভেঙে পড়ে অনেক, সাথে তিনিও অসুস্থ হয়ে যায়। তায়ান তাকে অনেক বুঝিয়ে আবার বাড়িতে নিয়ে যায়। আজ থেকে সিমরানের ট্রিটমেন্ট শুরু। ম্যাথি এখন থেকে শুধু সিমরানের দায়িত্বে থাকবে। ম্যাথি এসে চিকিৎসা শুরু করে দেয়। বাড়ির সবাই প্রার্থনা করে যাতে সিমরান সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ম্যাথি 4 ঘন্টা থাকবে সিমরানের কাছে। ট্রিটমেন্টের সময় কেউ ঘরে থাকবে না বলে জানিয়ে দেয় ম্যাথি। যত খরচ লাগে, যা কিছু লাগে, সব সাইমন রেডি করে রাখে। তার ফুলকে ঠিক হতে হবে। এভাবে প্রতিদিন সিমরানের ট্রিটমেন্ট করছে ম্যাথি। সকাল 10টা আসে এবং দুপুর 1টায় চলে যায়। তবে সিমরানের কোনো উন্নতি হয় না, বরং অবনতি হচ্ছে। এখন সিমরান শুধু পাগলামি করে, মুখ দিয়ে ব্লাড ঝরা বন্ধ হয়, কিন্তু মানসিকভাবে অবনতি হচ্ছে সিমরানের। কাউকে চিনতে পারছে না সে, ঘরে ভাঙচুর করে, পাগলের মতো আচরণ করে। যতক্ষণ ম্যাথি থাকে ততক্ষণ পর্যন্ত সিমরান ঠিক থাকে, কিন্তু ম্যাথি চলে গেলেই আবারও শুরু করে দেয় পাগলামি। সাইমন সিমরানের কাছেও যেতে পারে না। এই পর্যন্ত সাইমনকে অনেক আঘাত করেছে সিমরান, কিন্তু সাইমনের এতে বিন্দুমাত্র কষ্ট হয় না। ফুলের এই কষ্টের কাছে তার এই আঘাত তুচ্ছ। সিমরানের এই অবস্থায় সাইমনের সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ভেতরে ভেতরে সাইমন শেষ হয়ে যাচ্ছে, গুমড়ে মরছে, কিন্তু কাউকে বসতে দিচ্ছে না। ঘুম নেই সাইমনের চোখে। সিমরানের সাথে সাথে সাইমনও যেন শেষ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেছে পুরো 3 বছর 6 মাস। এই বছরে অনেক কিছু বদলেছে সবার জীবন। শোকপুরি হয়ে গেছে তাহজিদ বাড়ি এবং শেখ বাড়ি। নেই কোনো আনন্দ, নেই কোনো হাসি, কারো মুখে হাসির রেখাটুকু দেখা যায় না। এখন আর কেউ ঠাট্টা করে না, সবাই গম্ভীর হয়ে গেছে। যে যার মতো থাকে, কেউ কেউ ঘর থেকেও বের হয় না। এই 3.5 বছর বিষাক্তময় জীবন কাটছে সবার। যে তাহি আগে বাড়িটা মাতিয়ে রাখত, সে এখন নিশ্চুপ হয়ে গেছে। যে দীপ কমেডি করত, সেও এখন তার স্বভাব পাল্টে ফেলেছে। প্রাণচঞ্চল দিশা এখন একঘেয়ে হয়ে গেছে। হাসি খুশি তায়ান এখন ভুলেও গেছে কিভাবে হাসতে হয়। আর সাইমন, সে যে বেঁচে থেকেও মরে গেছে, শুধু শ্বাস নামক যন্ত্রটাই চলছে তার। জীবন্ত লাশ হয়ে আছে। ইস্তিফা শেখ স্ট্রোক করেছে, এখন তিনি বিছানায় পড়ে থাকে। আনোয়ার তাহজিদের বুকের ব্যথায় তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না। ইরা তাহজিদ অনেক দুর্বল হয়ে পড়েছে, হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় এসেছে তার। এর মাঝে দীপ দিশার ছেলে হয়েছে, নাম তার দিশাদ রেজওয়ান। বয়স তার 3 বছর 2 মাস। 3 মাস আগে তায়ান তাহিও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ঘরোয়াভাবে। তবে তাহি তাহজিদ বাড়িতে থাকে, এখনও তাকে শেখ বাড়িতে নেওয়া হয়নি। শিহাদের এখন 13 চলে, অনেক বড় হয়ে গেছে শিহাদ। সবার সাথে শিহাদও পরিবর্তন হয়ে যায়। সন্ধ্যায়
অফিস থেকে ফিরে সোজা সিমরানের রুমে চলে যায় সাইমান। দরজার কাছে আসতেই প্রতিবারের মতো বুকটা ফেটে যায় তার। হাহাকার করে বুকটা। হুইল চেয়ারে বসে থাকা নির্বিকার সিমরানকে দেখে সাইমান প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করে যেন। সাইমান তো কবেই মরে গেছে, শুধু তার দেহটাই বেঁচে আছে। কিন্তু সিমরানকে দেখলেই তার দেহটাও যেন ওপারে চলে যেতে চায়। ধীরে ধীরে এগিয়ে এসে সিমরানের হুইল চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে সাইমান। নির্বিকার সিমরান মুখটা বাম পাশে হেলিয়ে সামনে তাকিয়ে আছে। চোখের পাপড়িগুলো যেন ফেলতে ভুলে গেছে সে। নাক আর মুখ দিয়ে সারাদিন অঝরে বিজল পড়ে। সাইমান টিস্যু দিয়ে মুছে দেয়। আর সিমরান তার ফুল, তার ভালোবাসার একই হাল হয়েছে। সাইমান সিমরানের হাত দুটো নিজের হাতের মাঝে আবদ্ধ করে নিয়েছে। হাতগুলো আলতো চুমু খায়। সিমরানের দিকে তাকিয়ে সাইমান বলল, আর কত, আর কত এইভাবে আমাকে কষ্ট দিবে ফুল? আমার জন্য কি তোমার একটু মা হয় না? এই কয়েক বছর আমি কেমন আছি তোর কি একটু জানতে ইচ্ছে করে না? তোমার শান্ত সেদিন অর্ধেক শেষ হয়েছে, যেদিন প্রথম তুমি অসুস্থ হও। পুরোপুরি শেষ হয়েছে কবে জানো? যখন তুমি এভাবে আমাকে রেখে কোমায় চলে যাও। আজ 3 বছর তুমি আমার থেকে বাড়ির সবার থেকে দূরে আছো। জানো ফুল, ইচ্ছে করে নিজেকে চিরতরে শেষ করে দেই, কিন্তু তোমাকে আবারও ফিরে পর আশায় বেঁচে আছে। বলো, তুমি আমার আগের ফুল হবে? বলো, আগের মতো ঠিক হবে তো তুমি? বলো ফুল, প্লিজ কথা বলো, আমি যেন নিতে পারছি না। বলে সিমরানের হাঁটুর উপর মুখ গুজে দিয়ে কাঁদতে থাকে সাইমান। এই প্রথম সাইমান কাছে, হ্যাঁ, যখন সাইমানের বুঝ জ্ঞান হয় তখন থেকে এই প্রথম সাইমান কাছে। সিমরান কোমায় আছে আজ 3 বছর। ম্যাথির চিকিৎসায় থাকাকালীন সিমরানের মাথা একদম খারাপ হয়ে যায়। পাগলামি করত, বাড়ির সবার সাথে হিংস্র ব্যবহার করত। একদিন পাগলামি করতে করতে সিমরান জ্ঞান হারিয়ে পড়ে যায়। 2 দিন জ্ঞান ফেরেনি তার। জ্ঞান ফেরার পর সবার মাথায় বাজ পড়ে। সিমরান কোমায় চলে যায়। সে থেকে সব পরিবর্তন হয়ে যায়। হাসি খুশি চলে যায় সবার। ম্যাথি এখনও সিমরানের চিকিৎসা করে, কিন্তু সে ব্যর্থ। তাও চেষ্টা করে, তবে বড় বড় ডাক্তার দেখায় সাইমান। যে সিমরানের ট্রিটমেন্ট করতে আসে, পরে সবাই ভয়ে আটকে চলে যায়। সে থেকে সাইমান পাথর হয়ে যায়। তাদের বিছানায় হাত পর্যন্ত রাখে না সাইমান, কেননা এই বিছানায় যে তার ফুলের ছোঁয়া নেই। এখন আর সিমরানকে অন্য রুমে রাখা হয়। হুইল চেয়ারেই দিনরাত পড়ে থাকে সিমরান। সিমরানের সব যত্ন আত্মীয় সাইমান করে। অফিসে খুব কম যায়, গান করাও ছেড়ে দেয় সাইমান। রোজ রাতে সিমরানের হুইল চেয়ারের সামনে সিমরানের হাঁটুতে ভর দিয়ে ঘুমায় সাইমান। সবাই কতভাবে সাইমানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। দরজার সামনে দাঁড়িয়ে সাইমানের কান্না দেখছে তায়ান, দীপ, দিশা আর তাহি। তাদের চোখেও স্পষ্ট পানি দেখা যাচ্ছে। সাইমানকে কখনো কাঁদতে দেখেনি তারা। সাইমানের জন্য আরো চিন্তিত সবাই। কি থেকে কি হয়ে গেল? সবই তো ঠিকঠাক ছিল। সবাই এক এক করে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। সাইমানের দুপাশে দীপ আর তায়ান বসে পড়ে। সাইমানের পিঠে হাত রাখে। মুখ তুলে তাকায় সাইমান। মুহূর্তেই দুজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সাইমান। দীপ, তায়ানও নিজেদের চোখের পানি আটকে রাখতে পারছে না। তারাও কেঁদে দেয়। তাহি, দিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছু সময় পর সবাই শান্ত হয়ে আসে। এরপর অনেক জোর করে তারা সাইমানকে খাওয়াতে নিয়ে যায়। পরের দিন সকালে সাইমান অফিসে যাবে না, তার তেমন কোনো জরুরি কাজ নেই। সাইমান সিমরানের জন্য ফলের জুস নিয়ে যায় সিমরানের রুমে। রুমে গিয়ে ভালো করে সিমরানের মুখ ফ্রেশ করে দেয়। একটা চেয়ার টেনে বসে সাইমান। চামচ দিয়ে জুস তুলে সিমরানকে খাইয়ে দেয়। সিমরান তো হা করতে পারে না। সাইমান তার মুখটা ধরে খাইয়ে দেয়। গাল বেয়ে জুস পড়লে সাইমান তার রুমাল দিয়ে মুছে দেয়। মোটামুটি জুস খাওয়ানো শেষ। খাওয়ানো শেষে মুখটা আবার ভালো করে মুছে দেয়। সিমরানের কপালে একটা চুমু দিয়ে রুমের বাইরে চলে যায়, কেননা এখন ম্যাথির আসার সময় এসেছে। একটু পরে ম্যাথি তড়িঘড়ি করে সিমরানের রুমে আসে। সিমরানকে ইঞ্জেকশন পুশ করে আবার তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তার নাকি আজ খুব তাড়া। যাওয়ার সময় আজকের ইঞ্জেকশনটা ডাস্টবিনে ফেলে যায়। একটু পর সাইমান সিমরানের রুমে আসে। হাতে একটা নেল কাটার। সিমরানের হাত পায়ের নখগুলো অনেক বড় হয়ে গেছে, তাই এখন সেগুলো কাটবে সাইমান। সিমরানের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। পরম যত্নে তার সবগুলো নখ কেটে দেয়। উঠে নেল কাটারটা ডয়ারে রেখে দেয়। ডয়ারটা বন্ধ করতে যাবে, তখনই তার চোখে একটা ছোট্ট প্যাকেট পড়ে। ভ্রু কুঁচকে এলো সাইমানের। হোয়াট ইজ দিস? সাইমান প্যাকেটটা খোলে।
প্যাকেট খুলতেই ভ্রুজোড়া টান টান হয়ে যায় সাইমনের। বিস্ময় চোখে তাকিয়ে আছে। ড্রাগস? এখানে ড্রাগস এলো কি করে? সাইমন যেন কিচ্ছু বুঝতে পারছে না। এত হাই পাওয়ারের ড্রাগস তার ফুলের রুমে কি করছে? এগুলো এখানে রাখলই বা কে? ধীরে ধীরে সাইমনের যেন খুব সন্দেহ হতে থাকে। এই ঘরে নিয়মিত মোট 3 জন আসে। 1 নাম্বার সে, 2 নাম্বার তাহি, আর 3 নাম্বার ম্যাথি। সে তো ড্রাগস রাখেনি, তাহিও কখনো রাখবে না। আর বাকি থাকে ম্যাথি। তাহলে কি ম্যাথি ড্রাগস নেয়? কিন্তু সে এ বাড়িতে কেন নেবে? তার বাড়িতেও তো নিতে পারে। সন্দেহ যেন বাড়ছে সাইমনের। তাকে ভালো করে পুরো রুম চেক করতে হবে। এই ভেবে তন্ন তন্ন করে খুঁজতে থাকে সম্পূর্ণ রুম। অনেক খুঁজেছে, কিন্তু না, কিছুই পেল না সাইমন। তখনই তার চোখ যায় ডাস্টবিনে। ডাস্টবিনে ইঞ্জেকশনটা পড়ে থাকতে দেখে আরও সন্দেহ হয় সাইমনের। কি ব্যাপার? সে তো কখনো ইঞ্জেকশন ডাস্টবিনে দেখে না, বা আশেপাশে কোথাও, তাহলে আজ এখানে কেন? সাইমন টিস্যু নিয়ে ইঞ্জেকশনটা হাতে নেয়। কিছুক্ষণ চেয়ে রইল আর বলল, এটা একমাত্র আশা। এর থেকে আজ আমি সব জানবো, সব। বলেই রুম থেকে বেরিয়ে যায় সাইমন। একটা বড় প্রাইভেট হসপিটালে বসে আছে সাইমন। পাশে দীপ, তার সামনে বসে আছে নামকরা ডাক্তার নিজাম সিদ্দিক। সাইমন এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে। এসে ডাক্তার নিজাম সিদ্দিককে ইঞ্জেকশনটার ব্যাপারে সব বলল। তিনি ইঞ্জেকশনটা খুব ভালো করে পরীক্ষা করেছে, কিন্তু তিনি কিছুই খুঁজে পেলেন না। সাইমনের দিকে তাকিয়ে বলল, দেখুন মিস্টার সাইমন, এই প্রথম কোনো পরীক্ষা করে আমি ব্যর্থ হয়েছি। আপনি এমন একটা ইঞ্জেকশন নিয়ে এসেছেন যে এটা কিসের তা বের করা আমার পক্ষে মুশকিল হয়ে গিয়েছে। আমি সবভাবে চেষ্টা করেছি, কিন্তু আমি এর মধ্যে কিছুই খুঁজে পাইনি। সাইমনের ভ্রুজোড়া কুঁচকে এলো। সাইমন চোখ দুটি ছোট করে বলল, মানে ডক্টর, এটা এটা বায়োপেস্টিস রোগের ওষুধ না, যে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে দেওয়া হয়? নিজাম সিদ্দিকও ভ্রু কুঁচকে বলল, হোয়াট ইজ টেল মি মিস্টার সাইমন, এ কি বলছেন? আমি তো কখনো এই রোগের নাম শুনিনি। দীপ সাইমনের দিকে অবিশ্বাস্য চোখে তাকালো। সাইমনের সন্দেহ আরো গাঢ় হতে থাকে। নিজাম সিদ্দিক এত বড় একজন ডক্টর হয়েও এই রোগের নাম শোনেনি, তাহলে ম্যাথিও কিভাবে বুঝলো? সে ম্যাথিকে বিশ্বাস করে কোনো ভুল করেনি তো? মিস্টার সাইমন, কি ভাবছেন আপনি? নিজাম সিদ্দিকের কথায় ঘোর কাটে সাইমনের। নিজাম সিদ্দিকের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, থ্যাঙ্কস মিস্টার নাজিম, অ্যান্ড আই রিয়েলি সরি টু লুজ ইউর টাইম। বাই, আই লিভ নাও। বলেই দীপকে নিয়ে উঠে চলে যায় সাইমন। ড্রাইভ করছে দীপ। সাইমনের দিকে তাকিয়ে দেখে সাইমন চিন্তায় মগ্ন। দীপ বুঝতে পারছে সাইমন কি চিন্তা করছে। দীপ ড্রাইভ করতে করতে বলল। সাইমন গালে হাত দিয়ে বলল, সেটা আমিও বুঝতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি সমাধান আমি বের করব। এখন আমরা ঢাকা মেডিকেলের ফেমাস ওয়েবেন ডক্টর চিত্রার কাছে যাব। যদি তিনিও কিছু বলতে না পারেন, তাহলে অন্য পথ দেখব আমি। সাইমনের কথা মতো দীপ ঢাকা মেডিকেল হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পরে তারা পৌঁছে গেল এবং মিস চিত্রাকে সব জানালো। মিস চিত্রাও একই কথা বলল এবং ইঞ্জেকশনের মধ্যে তিনিও কিছু খুঁজে পেলেন না। এভাবে অনেক ডক্টর দেখালো, তারা কিন্তু কেউ এর উৎস বের করতে পারেনি। এবার ম্যাথিউর প্রতি পুরোপুরি সন্দেহ সৃষ্টি হয় সাইমনের, কিন্তু এখন হুট করে ম্যাথিকে দোষারোপ করা যাবে না। সবার আগে এটা কিসের ইঞ্জেকশন সেটা খুঁজে বের করতে হবে। ক্লান্ত হয়ে বাসায় ফিরে সাইমন হতাশে, কিছুই জানতে পারল না। সোজা সিমরানের রুমে চলে যায়। সিমরান আগের মতোই বাঁ পাশে মাথা হেলিয়ে সামনের দিকে চেয়ে আছে। সিমরানের নাক দিয়ে এবং মুখ দিয়ে বিজল পড়ছে। সাইমন তড়িঘড়ি করে পকেট থেকে রুমাল বের করে মুছে দেয়। হাঁটু গেড়ে বসে সিমরানের হাত ধরে বলল, ফুল, মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ম্যাথের কথা না শুনে সেদিন তোমাকে লন্ডন নিয়ে যাওয়া উচিত ছিল। এতদিন আমি ভুল করে এসেছি, কিচ্ছু টের পাইনি, কিন্তু আজ আমি টের পেয়েছি। তবে আমি কিচ্ছু জানতে পারিনি, অনেক চেষ্টা করেছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব জানবো, কি করে তোমার এই অবস্থা হলো সব। এবং আমি তোমাকে সুস্থ করবই। তোমাকে সুস্থ হতেই হবে, আমার জন্য, আমাদের পরিবারের জন্য। তোমাকে আমি আগে সুস্থ করে তুলবই, এটা তোমার স্যারের প্রতিজ্ঞা। এবার সাইমনের মুখের ভঙ্গিমা সম্পূর্ণ পাল্টে যায়। ক্রোধে মাথার রগ ফুলে যায়, চোখ দুটি লাল হয়ে যায়। চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে সিমরানের দিকে তাকিয়ে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, যার জন্য তোমার আজ এই অবস্থা, যার জন্য তুমি এত বছর কষ্ট পাচ্ছ, সে আমাদের সবার হাসি কেড়ে নিয়েছে।
যার জন্য আমাদের জীবন এমন ভয়ানক জীবনে পরিণত হয়েছে। কথা দিচ্ছে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব আমি, যাতে সে আমার কাছে তার মৃত্যু কামনা করে, পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য তার আফসোস করবে। তোমার সান তোমাকে কথা দিচ্ছে। সিমরানের আঙুল আস্তে আস্তে নড়ছে, মুখটা কেমন কাঁপছে। সেদিকে তাকাতেই সাইমনের চোখ দুটি চিকচিক করে ওঠে। তার ফুল নড়ছে, রেসপন্স করছে। এত বছর পর তার ফুল এভাবে নড়ছে। সাইমন বেশ উত্তেজিত হয়ে যায়, সিমরানের গালে হাত দিয়ে ডাকছে। ফুল, ফুল, শুনতে পাচ্ছ আমার কথা? এবার সিমরানের হাত নড়া আরো দ্বিগুণ হয়ে যায়, মুখটা বাঁকা করছে, বা আঙুলগুলো জোরে জোরে নাড়ায়। মুখ দিয়ে প্রচণ্ডভাবে লালা বের হতে থাকে। সাইমন ভীষণ ভয় পেয়ে যায়। ফোন হাতে নিয়ে ম্যাথির নাম্বারে ডায়াল করে আসতে বলে। ফোন কেটে সাইমন ভাবে এখন থেকে ম্যাথিকে সে নজরে নজরে রাখবে। একটু পরই ম্যাথি চলে আসে। এসে ভীষণভাবে চমকে যায়। সিমরান এমন করছে কেন? এমন করার তো কথা নয়। ম্যাথি তড়িঘড়ি করে বলল। শান, ফাস্ট, ইউ লিভ নাও। সাইমন বেশ শক্ত গলায় বলল। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, এখানে থাকবো, তুই তোর কাজ কর। ম্যাথি ভাবছে কি ব্যাপার, শাহনাজকে যেতে চাইছে না কেন? শান, তুই বুঝতে পারছিস না, সবার সামনে জিজ্ঞাসা করা সম্ভব না। সাইমন ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল। শুনতে পাস না আমি কি বলেছে? ম্যাথি এবার কি করবে? ব্যাগ থেকে ভয়ে ভয়ে ইঞ্জেকশনটা বের করে ধীরে ধীরে সিমরানের শরীরে পুশ করে দেয়। মুহূর্তে সিমরান আগের মতো হয়ে যায়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়। সাইমন লক্ষ্য করছে ম্যাথি বেশ ভয় পেয়ে আছে। সাইমন তার বেরিয়ে বলল। ইঞ্জেকশনটা আমার হাতে দে। সাথে সাথে ঘাবড়ে যায় ম্যাথি, শরীর কাঁপা শুরু করে দেয়। বড় একটা ঢোক গিলে ম্যাথির দিকে সাইমন গম্ভীর হয়ে চেয়ে আছে। তা দেখে ম্যাথির জান পাখিটা যেন উড়ে যাচ্ছে। তোতলাতে তোতলাতে ম্যাথি বলে। কেন শান, তুই ইঞ্জেকশন দিয়ে কি করবি? সাইমন হালকা ধমক দিয়ে বলল। সে কৈফিয়ত নিশ্চয় আমি তোকে দিব না। শান, বলছি কি, ইঞ্জেকশনটা তোর কাজে দিবে না, এটা আমার কাছেই থাক। সাইমন চেঁচিয়ে বলল। গিভ মি ফাস্ট। ম্যাথি ভয় পেয়ে ইঞ্জেকশনটা সাইমনের হাতে দিয়ে দিল। কাঁপাকাঁপি কণ্ঠে বলল। তাহলে আমি আসি। আর কালকে যাতে আসতে দেরি না হয়, যা এখন। ম্যাথি তড়িঘড়ি করে বুকে হাত দিয়ে বেরিয়ে যায়। সাইমন নিজের রুমে গিয়ে ধপ করে সোফায় বসে পড়ে। সেবার স্পষ্ট হয়ে যায় ম্যাথি কোনো না কোনো গণ্ডগোল করছে। সেদিনের ম্যাথির বলা কথাটা বারবার মনে পড়ছে সাইমনের। আবারও যদি এমন হয় তাহলে আমাকে জানাস। সাইমন এখন বুঝতে পারছে সব। তার মানে ম্যাথি এসব করেছে, কিন্তু তার কি লাভ, কি উদ্দেশ্য? ম্যাথি তো এমন মেয়ে নয়, ম্যাথি যথেষ্ট ভালো মেয়ে। তাহলে এমন করছে কেন সে? এত বড় অন্যায় কি করে করছে সে? সাইমন তার প্রপোজাল ফিরিয়ে দিয়েছিল শুধু কি এর জন্য, নাকি অন্য কোনো কারণ? জানতে হবে, সব জানতে হবে। এসব ভেবে সাইমন নিজের চুলগুলো টেনে নিচের দিকে তাকিয়ে আছে। আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। কেন এতদিন সে এসবের খবর রাখেনি? তার ফুলকে কিভাবে ট্রিটমেন্ট করা হয়, কি ঔষধ দেওয়া হয়, এসব খবর কেন রাখেনি সে? ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। মাথা তুলে সামনে তাকায় সাইমন, চোখগুলো আগুনের মতো জ্বলছে। চোখ মুখ খিচে সাইমন বলল। যদি আমার সন্দেহ ঠিক হয়ে থাকে তাহলে আমি তোকে ছাড়বো না ম্যাথি, শেষ করে দিব আমি তোকে। যথাসময়ে ম্যাথি চলে এসেছে সিমরানের চিকিৎসা করতে। আজ তার ভয় লাগছে খুব। সাইমন কাল ইঞ্জেকশনটা কেন চাইলো তার কাছে? দরজার আড়ালে ম্যাথির কার্যকলাপ দেখছে সাইমন, তায়ান, দীপ। সাইমন সব জানিয়েছে তায়ানকে। আজ তারা ম্যাথির পেছন পেছন যাবে। ম্যাথি কি করে, কোথায় যায়, সব বের করবে তারা। ম্যাথি তার কাজ শুরু করে। ভালো করে এদিক ওদিক যেয়ে ম্যাথি ডয়ারের কাছে যায়। ড্রাগসের প্যাকেট বের করে অনেকগুলো ড্রাগস ইঞ্জেকশনের ভেতরে ঢুকিয়ে দেয়। নিজ চোখে এসব দেখে চোখ বড় বড় হয়ে আসে সাইমন, দীপ, তায়ানের। আরে ও, আর বলতে পারল না তায়ান। সাথে সাথে তার মুখ চেপে ধরে সাইমন। সাইমনের মনে যেটুকু সংশয় ছিল এটা দেখার পর দূর হয়ে যায়। তার মানে ড্রাগস ইঞ্জেকশনের মাধ্যমে সিমরানের শরীরে ঢুকানো হয়। মুহূর্তে যেন সাইমনের মাথায় রক্ত উঠে যায়। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ম্যাথি ড্রাগসের ইঞ্জেকশনটা সবার আগে পুশ করে। এরপর আরও একটু ইঞ্জেকশন পুশ করে। তায়ানেরও ভীষণ রাগ উঠে যায়। তেরে রুমের ভিতরে যেতে নিলে সাইমন, দীপ দুজনে তাকে আটকে দেয়। সাইমন ধমকে সুরে বলল। মাথায় কি ন্যূনতম বোধটুকুও নেই?
প্ল্যান কি ভেস্তে দিতে চাস? আরে তুই দেখছিস না কি করছে ম্যাথি? আমি সব দেখতে পাচ্ছি। শান্ত হও, শান্ত হও। সময় হলে হাতে নাতে ধরবো। ম্যাথির ইঞ্জেকশন পুশ করা শেষ, এখন সে বের হবে আর সাইমনরা দরজা থেকে আড়াল হয়ে যায়। ম্যাথি তড়িঘড়ি করে বেরিয়ে যায়, তার পিছনে সাইমন, দীপ, তায়ান। ম্যাথি গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়, সাইমনও গাড়ি স্টার্ট দিয়ে ম্যাথির গাড়ি ফলো করে। ম্যাথি যেদিকে যাচ্ছে সাইমনও সেদিকে যাচ্ছে। ম্যাথি তার হসপিটাল রেখে অন্যদিকে কোথাও যাচ্ছে। দীপ বলল। সাইমন ড্রাইভ করতে করতে বলল, সেটা জানতে তার পিছনে নিচ্ছি আমরা। অনেক দূরে চলে এসেছে তারা। সাইমন লক্ষ্য করছে ম্যাথির গাড়ি একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে। সাইমনও পেছন পেছন যায়। একটু দূরে গিয়ে ম্যাথি গাড়ি ব্রেক করে, তার থেকে অনেক দূরে সাইমন গাড়ি ব্রেক করে। ম্যাথি গাড়ি থেকে নেমে তড়িঘড়ি করে একটা পুরনো আধপোড়া বাড়ির ভিতরে চলে যায়। সাথে সাথে গাড়ি থেকে নামে সাইমন, দীপ, তায়ান। এক প্রকার দৌড়ে তারা সেই বাড়ির ভিতরে চলে যায়। ভেতরে সম্পূর্ণ অন্ধকার, বাড়িটা পুরো ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। সাইমন ফোনের লাইট অন করে সামনে এগোচ্ছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সামনে গিয়ে দেখলো একটা রুম থেকে কারো কথার আওয়াজ আসে। দরজাটা বন্ধ। তার দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করছে, কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। তখনই ম্যাথির একটা কথা কানে এলো তাদের। চিন্তা করবে না, সিমরানের হাত আর মাত্র 1.5 মাস আছে, তারপরে সে পরকালে পাড়ি দিবে। কথাটা শোনা মাত্রই পায়ের নিচ থেকে মাটি সরে যায় সাইমনের। এটা সে কি শুনল! মুহূর্তেই শরীর কাঁপা শুরু করে দিয়েছে সাইমনের। দাঁড়িয়ে থাকতে যেন তার কষ্ট হচ্ছে। তায়ান শরীরের ব্যালেন্স বজায় রাখতে না পেরে পড়ে যেতে নেয়। তখনই দীপ তাকে ধরে ফেলে। সাইমন নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, কথাটা যেন তার কানে বারবার বাজছে। সাইমন নিজেকে শান্ত করে নেয়। আর নয়, আজকেই ম্যাথির একটা ব্যবস্থা করবে সে। এরপর সাইমন আর দীপ তায়ানকে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় হসপিটাল থেকে ফিরছে ম্যাথি। আজকে দেরি হয়ে গেছে তার। টাইম দেখছে আর ড্রাইভ করছে। তখনই তার সামনে একটা গাড়ি এসে থামে। সাথে সাথে ব্রেক কষে ম্যাথি। সামনের গাড়িটা থেকে মুখে মাস্ক লাগিয়ে 3টে ছেলে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাথির বুকটা ধক করে ওঠে। সে গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে ধমকায়। মাঝখানে ছেলেটা তার ডান পাশের ছেলেটার দিকে কি ইশারা করলো। সে ছেলেটা এক পা করে ম্যাথির দিকে এগিয়ে আসে। ভয়ে ম্যাথির অবস্থা কাহিল হয়ে যায়। ছেলেটা একটা রুমাল বের করে ম্যাথির মুখে চেপে ধরে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ম্যাথি। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে বসে আছে ম্যাথি। মাথা এক পাশে হেলিয়ে রেখেছে। তখনই কেউ এক বালতি পানি তার মুখে ছুঁড়ে মারে। সাথে সাথে জ্ঞান ফেরে ম্যাথির। চোখ খুলে সামনে তাকাতেই ভয়ে কুঁকড়ে যায় ম্যাথির। তার ঠিক সামনে সাইমন ইজি চেয়ারে বসে দুলছে। চেহারায় রাগী ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। দুপাশে তায়ান দিয়ে বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাথি বড় একটা ঢোক গিলে বলল, তোরা? দীপ তায়ান একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা। সাইমন চেয়ার দুলাতে দুলাতে গম্ভীর কণ্ঠে ম্যাথিকে বলল, কেন করেছিস? এত বড় ধোকা কেন দিয়েছিস আমাদের? সাইমন চেয়ার থেকে উঠে চেঁচিয়ে বলল, ইউ আর আ চিট। কেন করলি? টেল মি, হোয়াই ডিড ইউ ডু দিস? ম্যাথির অবস্থা নাজেহাল। সাইমন জেনে গেছে। কি করে জানলো? এখন তার কি হবে? ম্যাথি যেন শ্বাস নিতেও ভুলে গেছে। এমন ভয় পেয়েছে সে। না, তাকে এভাবে ভয় পেলে চলবে না। তাকে যে করে হোক সামলাতে হবে, না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ম্যাথি নিজেকে শান্ত করে বেশ শক্ত গলায় বলল, কি বলছিস? আমি কি করেছি? আমি কোনো ধোকা দিইনি তোদের, বরং আমি তোদের সাহায্য করেছি। তাহলে তোর ওই বউ কবেই মরে যেত। ম্যাথির কথায় প্রচণ্ড রেগে যায় সাইমন, কিন্তু রাগটা সে দমিয়ে রেখেছে আপাতত। আবারও চেয়ারে বসে পড়ল সাইমন। তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যাথির দিকে তাকিয়ে বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ মিস্টার ম্যাথি আনায়েত? নিজেকে কি ভাবিস তুই? খুব চালাক? তাহলে সেটা তুই ভুল ভাবছিস। আমি সব জেনে গেছি। ইয়েস, আই নো অল অফ ইউর মিসডিডস। তাহলে এবার বলা শুরু কর। ম্যাথি চেঁচিয়ে বলল। দীপ তাচ্ছিল্য হেসে বলল, বলছি না আমি কিছু করিনি, তারপরও আমাকে সব বলার কি তুই? তায়ান সাইমনের দিকে তাকিয়ে বলল। সাইমন ম্যাথির দিকে তাকিয়ে বলল, শান মনে হয় না এ এত সহজে সব সত্যি বলবে। একটা সুযোগ দিচ্ছে, ভালোই ভালো বলে দে, নাহলে তুই ভাবতেও পারবি না আমি কি করতে পারি।
কেন, কি করবি, মারবি আমাকে? দরকার হলে তাই করব। ম্যাথি শয়তানি হেসে বলল। মেরে ফেল, আমাকে মারলে তো সব সত্যি জানবে কি করে তোরা? তোদের ফুলকে বাঁচাবি কি করে? দীপ দাঁত কিরমির করে বলল। জীবনেও না, যা ইচ্ছে কর তোরা, কিন্তু আমি কিছু বলবো না। তায়ান তেড়ে যেতে নিলে সাইমন হাত দিয়ে থামিয়ে দেয়। সাইমন উঠে ম্যাথির চারপাশে হাঁটতে হাঁটতে বলল। ম্যাথি, তোর সে ছোট বোনটার নাম জানে কি? ও হ্যাঁ, ক্যাথি। সে এখন নিশ্চয়ই স্কুল থেকে বাড়ি ফিরবে। তো ম্যাথি, এখন সে যদি বাড়ি না ফিরে তাহলে কেমন হয়? এখন কেন, সারা জীবনে যদি না যায় তাহলে ভীষণ ভালো লাগবে, তাই না? সাইমনের কথায় আটকে ওঠে ম্যাথি, ভীষণ ভয় পেয়ে যায়। জমিয়ে রাখা সাহসটুকু শেষ হয়ে যায়। আতঙ্কিত গলায় চেঁচিয়ে বলল। না। সাইমন বাঁকা হাসে, ম্যাথির সামনে বুকে হাত গুজে বলল। তাহলে এতক্ষণ ধরে এত বোকামি কেন করছিস, বলে ফেল। ম্যাথির কাছে আর কোনো সুযোগ নেই। নীরবে চোখের পানি ফেলছে ম্যাথি। পানি মুছে সাইমনের দিকে বলল। আমার ইচ্ছে করে চাইনি শান, আমাকে বাধ্য করা হয়েছে। কথাটা শুনে সবার ভ্রু কুঁচকে এলো। সাইমন বুকে হাত নামিয়ে বলল। মানে, কে বলেছে? কার কথা এসব করেছিস, বল ম্যাথি। ম্যাথি চোখ মুখ খিচে বলল। রাহিব খান এবং তার বাবা রিমন খানের কথায়। মুহূর্তেই সবার মুখের ভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। সাইমন একটু জোরে বলল। হোয়াট? ম্যাথি একটা শ্বাস ফেলে বলা আরম্ভ করে। হ্যাঁ, রাহিব খান ও রিমন খানের কথায় আমি এসব করেছি। আমি দেশে ফেরার 3 দিন পর রাহিবের বাবা আমার ফ্ল্যাটে আসে। আমি তাদের দেখে বেশ চমকে যাই। তারা তো জানিস রাহিব আমার প্রাক্তন। তার নোংরা কাজের জন্য আমি তাকে ছেড়ে দিই। সে প্রতিশোধ সে আমার উপরে নেয়। আমার বাবাকে গাড়ি চাপা দেয়। বাবার 2টি পা বাজেভাবে নষ্ট হয়ে যায়। তো সেদিন এসে আমাকে এসব করতে বলে। আমি রাজি হইনি, কিন্তু আমাকে অনেক ধমকায় রিমন খান। আমি বাধ্য হয়ে রাজি হয়ে যাই। আমার ফোনে ফুলের ছবি পাঠিয়েও তারা চলে যায়। কান্নায় ভেঙে পড়ি আমি। কিভাবে এত বড় অন্যায় করব আমি? এর পরের দিন আমি প্রেগনেন্ট মহিলাদের হসপিটালে একটু উপকারী টিকা দিতে যাই। সেখানে আমি ফুলকে দেখে চমকে যাই। ফোন বের করে মিলিয়ে নিই। আমাকে কষ্ট করে তাকে খুঁজতে হয়নি। তখন সেই সুযোগে আমি প্রথমে ইঞ্জেকশনটা পুশ করি, যার কারণে ফুলের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এরপর যখন তোরা ফুলকে হসপিটালে নিয়ে এসেছিস, তখন তাকে দেখে আমি আবারও চমকে যাই। তখন জেনেছি ফুল তোর স্ত্রী। বিশ্বাস কর, আমি একদম করতে চাইনি। সেদিন আমি আবার রাহিব খান আর রিমন খানকে না করে দিই, কিন্তু তারা আমাকে হুমকি দেয়, আমার পরিবারকে শেষ করে ফেলার হুমকি। 2 দিন আমার বোন ক্যাথি তাদের কবলে ছিল। ম্যাথি একটু থেমে আবারও বলা শুরু করলো। পরিবারকে হারানোর ভয়ে আমি আবারও রাজি হয়ে যাই। সেদিন তোরা কক্সবাজার যাবি। সেদিন আমাকে বলেছিল তোদের পিছু নিতে, তাই আমিও কক্সবাজার যাই আর তোদের মিথ্যা বলি। সেদিন তাহি ফুলরূপে কাকে দেখেছিল জানিস? আমাকে। হ্যাঁ, আমি ফুলের মতো সেম শাড়ি পরি, যার কারণে তাহি আমাকে ফুল ভেবে ছুটে বেরিয়ে আসে। সেদিন সেই 2টো লোক কে ছিল জানিস? রাহিবের লোক। রাহিব সেদিন তাহির সত্যিত্ব নষ্ট করে তাহিকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তোরা সঠিক সময়ে তাকে বাঁচিয়ে নিস। আমি জঘন্য কাজ আমি করতে চাইনি, শুধুমাত্র বাধ্য করেছি। এরপর দিন ভোরে আমি ফুলকে 2য় ইঞ্জেকশন পুশ করি। রিসর্টের ওনারকে টাকা খাইয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে রুমে ঢুকি, যার কারণে সেদিন ফুল আবারও অসুস্থ হয়। ইঞ্জেকশনটা পাওয়ার বেশি ছিল, যার কারণে ফুল সন্ধ্যায় আবার অসুস্থ হয়। ফুলের কোনো রোগই হয়নি, আমি মিথ্যা বলেছি তোদের। এরপর ফুলের ট্রিটমেন্ট করার অজুহাতে তাদের বাড়িতে ঢুকি আর ফুলকে ইঞ্জেকশনটা রোজ পুশ করি। বলেই কান্নায় ভেঙে পড়ল ম্যাথি। ম্যাথির কথায় যেন বাজ পড়েছে সবার মাথায়। এমনটা শুনবে তারা তো কখনো ভাবেনি। মুহূর্তে ক্রোধে ফেটে পড়ে সাইমন। ক্রোধের বশীভূত হয়ে সাইমন ভুলে গেছে যেন সব। ধ্যান জ্ঞান যেন তার লোপ পেয়েছে। চোখগুলো যেন রক্তের ন্যায় লাল হয়ে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সাইমন। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ম্যাথির দিকে তাকিয়ে সাইমন বলল। কিন্তু কিসের ইঞ্জেকশন এটা? এটা ফরেস্টেন।
নামক একটি বিষাক্ত কেমিক্যাল। লন্ডনের বিখ্যাত সায়েন্টিস্ট জেনাস মোমেলের দ্বারা আলাদাভাবে এই কেমিক্যাল তৈরি করা হয়েছে। রাহিবের বাবা রিমন খান এই কেমিক্যাল তৈরি করার দায়িত্ব নেন। সায়েন্টিস্টকে ভয় দেখিয়ে তিনি এই কেমিক্যাল তৈরি করান। এই কেমিক্যাল যার শরীরে ঢুকানো হয় সে কমে 3 বছর বাঁচে। তাছাড়া আলাদাভাবে ফুলকে ড্রাগস দেওয়া হয়। প্রথমে ফরেস্টেন কেমিক্যালের সাথে ড্রাগস মিশিয়ে দিয়েছি। প্রথমে ট্রামা আর একসাথে দুটি মারাত্মক ওষুধের প্রভাব সহ্য করতে না পারার কারণে ফুলের নাক মুখ দিয়ে ব্লাডিং শুরু হয়। দ্বিতীয়বারও এমন হয়। আর ফুলের পাগলামি করার মূল কারণ হচ্ছে ড্রাগস। ফুলের ব্লিডিং করার মূল কারণ হচ্ছে ড্রাগস। ফুলের ব্লিডিং বন্ধ হওয়ার কারণ হলো আলাদাভাবে দুটি ইঞ্জেকশন দেওয়ার কারণে। দুটির অতিরিক্ত প্রভাবের কারণে ফুল কোমায় চলে যায়। মন দিয়ে শুনছে সাইমন। তার মানে এই কারণে কোনো ডক্টর এই ইঞ্জেকশনের উৎস খুঁজে পেল না, এই জন্য আজ তার ফুলের এই অবস্থা। সে এখন এসব কি করে সহ্য করবে? দীপ তায়ান নির্বিকার হয়ে সব শুনছে। তাদের আড়ালে যে এত বড় চক্রান্ত চলছে, অথচ তারা কিচ্ছুটি টের পেল না। ম্যাথি কান্না করতে করতে বলল, শান, আমি তোর কাছে ক্ষমা চাইবো না, কারণ আমি যে পাপ করেছি তা ক্ষমার যোগ্য না। তুই আমাকে যে শাস্তি দিবি আমি তাই মেনে নেব, কারণ আমি শাস্তি পাওয়ার যোগ্য। সাইমন চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ অবস্থায় বলল, আমি তোকে ক্ষমা করতে পারি। বলেই চোখ মেলে তাকায় সাইমন। ম্যাথি সহ দীপ তায়ান অবাক হয়ে সাইমনের দিকে তাকায়। তায়ান অবিশ্বাস্য চোখে বলল, এই, তুই কি বলছিস শান? এত বড় পাপীকে ক্ষমা করে দিবি তুই? সাইমন ম্যাথির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ক্ষমা করব, যদি এখন থেকে প্রতিটা কাজে ম্যাথি আমাদের সাহায্য করে। ম্যাথি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। সাইমন এত সহজে তাকে ক্ষমা করে দেবে? ম্যাথি চোখের পানি মুছে বলল, বেশ, আমি কথা দিচ্ছি আমি তোদের যে কোনো কাজে সাহায্য করব। শেষবার নিজের পাপের প্রায়শ্চিত করতে চাই। সাইমন চেয়ারে বসে উত্তেজিত হয়ে বলল, আমার ফুলকে ঠিক করার উপায় কি ম্যাথি? প্লিজ বল, কি করলে আমার ফুল সুস্থ হয়ে যাবে? শান, এটা একটা অনেক কঠিন কাজ। যত কঠিন হোক আমি করব, যে করি হোক আমি আমার ফুলকে সুস্থ করবই। শোন তাহলে, এর অ্যান্টিডোট সেই তৈরি করতে পারবে যে এই কেমিক্যাল তৈরি করেছে, মানে সায়েন্টিস্ট জেনাস মোমেলের অ্যান্টিডোট তৈরি করতে পারবে। কিন্তু উনি কি রাজি হবে? আর তাছাড়া এই অ্যান্টিডোট তৈরি করতে প্রায় 1 মাস লাগবে, এর বেশি অথবা এর কমও লাগতে পারে। ফুলের হাতে সময় আছে আর মাত্র 1.5 মাস। তুই কি পারবি শান? সাইমন উত্তেজিত হয়ে বলল, আমি পারবো, আমাকে পারতে হবে। কালে কালে আমি লন্ডনে রওনা দিব। তায়ানও উত্তেজিত হয়ে বলল। শান, তাহলে আমিও যাব তোর সাথে। সাইমন দাঁড়িয়ে তায়ানের দিকে তাকিয়ে বলল, আমি পারবো, আমাকে পারতে হবে। কালে আমি লন্ডনে রওনা দেব। না তায়ান, তোকে এদিকটা সামলাতে হবে। তোকে সব থেকে নজর রাখতে হবে, কারণ রাহিব আর রিমন খান কোনো ক্ষতি করতে পারে। তখনই সাইমনের মাথায় এলো রাহিব তার শত্রু, সে জানে। কিন্তু রিমন খান, তিনি এত বড় পাপ কি করে করলেন? তবে যে জঘন্য অন্যায় করেছে তার কঠিন শাস্তি দেবে সাইমন। দীপ সাইমনের কাঁধে হাত দিয়ে বলল। সাইমন দীপের দিকে ফিরে বলল, কিন্তু দিশা আর দিশাদের কোনো সমস্যা হবে না তো? ওকে, দেন এখন আমাদের জন্য 2টা টিকিট কেটে রাখ, কালকে আমরা বেরোবো। এরপর তায়ান ম্যাথির হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং তারা সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। সাইমন দ্বীপের ফ্লাইটের সময় হয়ে গেছে। প্লেনে উঠে পড়েছে তারা। সাইমনের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠিক প্রথম যখন লন্ডনে যাওয়ার জন্য প্লেনে উঠে যেমন খারাপ লেগেছে, আজকেও তেমন লাগছে। সিমরানকে রেখে দূরে যাচ্ছে সে। কি করে থাকবে সে? নতুন করে কোনো বিপদ হবে না তো আবার? যদিও সাইমন সব ব্যবস্থা করে এসেছে, গার্ডদের 24 ঘন্টা পাহারায় রেখে এসেছে, চারিদিকে নজর রাখতে বলেছে, কিন্তু এরপরেও সাইমনের খুব চিন্তা হচ্ছে। তার প্রাণটা বাংলাদেশে রেখে শুধু দেহটা নিয়ে লন্ডনে যাচ্ছে। একটু পরে প্লেন উড়ে যায় খোলা আকাশে। সাইমন জানালার দিকে তাকিয়ে এক ফোঁটা চোখের অশ্রু বিসর্জন দেয়। কেটে গেছে আরও কিছুদিন। সিমরানের অবস্থা খুব খারাপ হচ্ছে, আর যে সময় নেই তার। ম্যাথি এখন সাধ্যমতো চিকিৎসা করছে সিমরানের, কিন্তু কোনো লাভ হচ্ছে না। সিমরানের এই অবস্থা দেখে ম্যাথি রোজ চোখের পানি ফেলে। তার জন্য আজ এই মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। রাত 1টা। শেখবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে রাহিব খান এবং রিমন খান। মুখে তাদের শয়তানি হাসি।
রিমন খান হাসতে হাসতে বলল, ব্যাস, আর মাত্র 30 সেকেন্ড, তারপরেই শেখ মেনশন হয়ে যাবে কয়লা মেনশন। বলেই রাহিব খান এবং রিমন খান হাসা শুরু করে। রাহিব বাবার প্রশংসা করে বলল, বাবা তুমি জিনিয়াস। রিমন খান ছেলের প্রশংসায় বেশ খুশি হয়। তারা শেখবাড়ির বেশ দূরে চলে এসেছে। রিমন খান 10 থেকে সংখ্যা উল্টো দিকে কাউন্ট করে বলল, 10, 9, 8, 7, 6, 4, 3, 2 and 1।